প্রিয় দর্শক, গৌরবময় বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন আজ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান। অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। ধন্যবাদ। ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, গণতন্ত্রের জন্য অব্যাহত সংগ্রাম 1971 তরুণের চোখে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, ব্যবসায়ীরা বিপদে। যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান। দৈনিক যুগান্তর, সম্পর্ক বাস্তবতার নিরিখে হওয়া উচিত পররাষ্ট্র উপদেষ্টা, ভারতীয় মিডিয়ায় ভূমিকা দুই দেশের সম্পর্ক সহায়ক নয়। জ্বালানি ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কালের কণ্ঠের শিরোনাম, গৌরবদীপ্ত ডিসেম্বরের শুরু আজ, পলি প্লাস্টিকে নদীর মরণ দশা। দৈনিক সমকাল, অভ্যুত্থানের রক্তস্নাত বাংলাদেশে এলো বিজয়ের মাস, দিল্লির মন বুঝে এগোবে ঢাকা। অবস্থান বদলে যে কারণে ছাপানো হচ্ছে টাকা। দৈনিক ইত্তেফাক, 71-এর মুক্তিযুদ্ধের বিজয় আসে এ মাসে। 4 দিন পর আইনজীবী সাইফুল হত্যায় 71 জনের বিরুদ্ধে মামলা। 15 বছর অকল্পনীয় দুর্নীতি হয়েছে অর্থ উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, সংকটে 460 থানা, শুরু হলো বিজয়ের মাস। আমাদের সময় পুলিশ সার্ভিস বিসিএস-এর বাইরে আনার চিন্তা। গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা, ভারতীয় মিডিয়ার ভূমিকা স্বাভাবিক সম্পর্কে বাধা। মানবজমিন, উন্নয়ন সহযোগিতার প্রকল্পে স্থবিরতা, সামনের দৃশ্যপট কেমন হবে। দেশ রূপান্তর, সম্পর্কের কঠিন সময়, 5 আগস্টের আগে এরকম, এখন অন্যরকম। পররাষ্ট্র উপদেষ্টা, 5 আগস্টের আগে একরকম, এখন অন্যরকম। পররাষ্ট্র উপদেষ্টা। যায় দিন, আদালত, বিচার ও আইনজীবীদের নিরাপত্তা জোরদার। কক্সবাজারে যায় দিন পরিবারের মিলন মেলা। সময়ের আলো, আন্তর্জাতিক চুক্তি সংহত করতে উদ্যোগী ঢাকা। দিনকাল, কেন্দ্রীয় ব্যাংক লুটপাটে কারো সাজা হয়নি। খবরের কাগজ, শুরু হলো অহংকারের ডিসেম্বর। কালবেলার শিরোনাম, ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার, দুর্বল ব্যাংকে টাকা চাপিয়ে দেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন। ইনকেলাব, হাসিনার ইন্ডিপেন্ডেন্টি বাতিল। দৈনিক জনকণ্ঠ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন গচ্চা 3,40,00,000 টাকা। ভাবা যায়, প্রতিদিন 3,40,00,000 টাকা গচ্চা দিতে হচ্ছে। আমরা হয়তো সময় পেলে আলোচনা করব, কিন্তু শুরুতেই বলেছিলাম যে গৌরবময় বিজয়ের মাস ডিসেম্বর, বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ। ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে গৌরবময় দিন, কিন্তু সাংবাদিক হিসেবে আমি কিন্তু লজ্জিত। কেন? কারণ আজকের পত্রিকাগুলোতে দায়সারা গোছের নিউজ কিছু কিছু পত্রিকায় দেওয়া হয়েছে, কিছু কিছু পত্রিকায় ব্ল্যাক আউট করা হয়েছে। এটা তো সরকার থেকে বলা হয় নাই এই নিউজটা ছাপেন না, আপনার যা মনে চায় ছাপতেন না। আসলে কি তাই? মানে যা মনে চান তাই ছাপবেন? যা মনে চায়, অর্থাৎ যার পলিসি যা আছে তার ছাপেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই নিউজটা সেলফ সেন্সরশিপ যে আমরা বলে থাকি, সেটা আরোপিত হয়েছে। নিজের থেকে কি হওয়া উচিত ছিল? অবশ্যই গত বছরের পত্রিকা খোলেন, আগের বছরের স্বাধীনতার থেকে পত্রিকা খোলেন, যে ইতিহাস আছে সেই ইতিহাসটা লেখেন। প্রয়োজনে তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমেদ বই লিখেছে, পিতা ও নেতা। সেখানে তো বলেছে যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেন নাই, তার বাবা নোটবুক নিয়ে গেছে, রেকর্ডার নিয়ে গেছে, চেপে দেন। সেটাও তো ছাপতে পারেন নাই। তো আমার কথা হচ্ছে, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেননি, বইতে লিখছে, তিনি লিখেছেন, এবং সে টেলিভিশনে এসেও বলেছে যে তিনি স্বাধীনতার ঘোষণা করেন নাই। লেখেন, স্বাধীনতা ঘোষণা নিয়ে বিতর্ক আছে, সেটা লেখেন, সমস্যা নাই। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এটা বলা হচ্ছে, সেটা ছাপেন, সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে সংবাদপত্রের যদি, এখন তো বলা হচ্ছে যে মুক্ত দেশ, মুক্ত গণমাধ্যম, তো আমার
সরকার থেকেও বলা হচ্ছে, সরকার থেকে এ পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই যে এই নিউজটা এইভাবে ছাপেন, এই নিউজটা ছাপেন না, এটা তো আমরা উদাহরণ শুনি নাই। কিন্তু আমরা সাংবাদিকরা এটা করলাম। তো আমরা কোনো জায়গায় আমরা নিউজটাকে ভালোভাবে ডিসপ্লে করতে দেখি নাই। আপনি বলেন না যে 30 লক্ষ শহীদ হয়েছে, সেটা নিয়ে কোনো জরিপ নাই, বলেন, লেখেন। আপনার মুক্তিযোদ্ধা এখন প্রায় 2.5 লাখ 2.5 লাখ ভাতা পায়, এরা প্রকৃত মুক্তিযোদ্ধা না, এখানে ভুয়া মুক্তিযোদ্ধা আছে, লেখেন, বলেন। স্বাধীনতার যতগুলো উপাদান ছিল সেটা নিয়ে আপনি বস্তুনিষ্ঠ সমালোচনা করেন। মানে আপনি যেটা বলছেন যে 30 লক্ষর যে সংখ্যাটি, ওইটাও আপনি সংখ্যা প্রকাশ করছেন যে এটা সঠিক নয়। এটা তো বিতর্ক তৈরি হয়েছে, করা হয়েছে, তো আছে তো। আর মুক্তিযুদ্ধ নিয়ে তো আমি নিজেই মনে করি যে ভুয়া মুক্তিযোদ্ধাই বেশি। কারণ হোসেন মোহাম্মদ এরশাদের সময় একবার ভুয়া মুক্তিযোদ্ধা বেশি, এই কথাটি যখন আমরা বলি, সেই জায়গা থেকে আমরা কি মানে একটা জায়গা থেকে মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করে তুলি? না, করি না। আমি মুক্তিযুদ্ধ করি, মানে এই যে কেন হলো, এই কাজটি আমি এটি বলি, আমি উদাহরণ দিচ্ছি। আমি ভারত থেকে ট্রেনিং নিয়ে আমি মুক্তিযোদ্ধা, আমার নিবন্ধন নাই। কারণ আমি কারো অনুগত হতে পারি নাই। আমার জীবনে অনুগত হতে হবে। দলগুলো, সরকারগুলো যারা ক্ষমতায় থাকে, তাদের যদি অনুগত হওয়া যায় তাহলে পারা যায়। আর আপনি মুক্তিযোদ্ধা, এই সার্টিফিকেটটি কারো অনুগত হয়ে নিতে হবে না। শুধু তাই না, শুরুর থেকে একদম থানা কমান্ড থেকে টাকা পয়সা খরচ করতে হবে, তাছাড়াও পাবেন না। হ্যাঁ, তো আগে তো ছিল অটো সিস্টেমে, আমার নিবন্ধন ছিল, অটো সিস্টেমে বাতিল হয়ে গেছে। এই জন্যই আমি বলছি যে বিতর্কতা আছে। আমি ধরেন হোসেন মোহাম্মদ এরশাদের সময় একটা জরিপ হয়েছিল, সেখানে তারা বের করছিল প্রকৃত মুক্তিযোদ্ধা 85,000। কিন্তু ওই সময়ে যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ স্বাধীনতার পরে দেশে আসছে, তার তো একটা দাগ আছে, সুতরাং সেটা সে ঘোষণা করতে সাহস করে নাই। কিন্তু এখন তো যে সরকার আছে কিছু করে নিবন্ধন দিচ্ছে এবং জীবনে তার চাকরি বাকরি নিচ্ছে, পড়াশোনা করাচ্ছে, টাকা পয়সা ঘুষের চাকরি বেছে বেছে নিচ্ছে, মুক্তিযুদ্ধ নিচে আর কি। তো এই জন্য বলছে এখন তো প্রায় 2.25 লাখ এই যে গরিবের ট্যাক্সের পয়সা দিচ্ছে, কেন দেওয়া হবে এখন? এখন বয়স স্বাধীন হয়েছে 53 বছর, যোগ করেন না, এখন কি আর মুক্তিযুদ্ধ আছে? নাই তো। হ্যাঁ, কিন্তু এটা চলবে। তো এই জন্যই বলছি যে আজকের যে পত্রিকাগুলোর যে ডিসপ্লে, হ্যাঁ, আপনার টেলিভিশনে তো খবর দেখেছি আমি, টেলিভিশনগুলোও তো আজকে বিজয় দিবস সম্পর্কে সেরকম কোনো, যাই হোক, সেই বিতর্ক হয়তো হতেই পারে, বিতর্ক চলতেই পারে। তবে যেটা সত্য, যেটা ইতিহাস, সেই ইতিহাসকে বোধ করি ওই যে বলে না, দাবিয়ে রাখা এটা উচিত না। আমি আর একটা কথা বলি, দেখেন, ইতিহাসকে যেমন 5 তারিখের পরিবর্তন হয়েছে দেশে, অনেককেই কিন্তু নতুন করে দেশ স্বাধীন বলা হচ্ছে, দেশ বদলায় ফেলানো হয়েছে। তাহলে আমরা যারা পাকিস্তান আমলে ছিলাম, আমাদেরকেও মেরে দেন, নাহলে তো পরিবর্তন হবে না। হবে না তো, আমরা বলবোই মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো ইতিহাস লেখা বাংলাদেশের সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হচ্ছে এখন, বিশেষ করে দুটি পত্রিকার, বিশেষ করে যুগান্তর, ভারতীয় মিডিয়ার ভূমিকা দুই দেশের সম্পর্ক সহায়ক নয়, সম্পর্ক বাস্তবতার নিরিখে হওয়া উচিত, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এবং আরেকটি পত্রিকা সমকাল লিখেছে, দিল্লির মন বুঝে এগোবে ঢাকা। তো মন বুঝে এগোবে কেন? না দেখেন, সরি, আমি বোকার মতো একটা প্রশ্ন। না, ঠিকই আছে। দিল্লি কি মোটিভ, তার কি মন সম্পর্ক উন্নয়নে? আমরা দেখছি যে গত সরকার, আওয়ামী লীগ সরকার ছিল, এই সরকার কিন্তু একচেটিয়া আপনার ইন্ডিয়ার পক্ষে সব চুক্তি, সমঝোতা চুক্তি সব কিছু দিয়ে ফেলছে। এবং বাংলাদেশ, ভারত খুব বিশ্বস্ত মনে করেছে, বিশেষ করে শেখ হাসিনাকে। হ্যাঁ, এখন কিন্তু বাংলাদেশে আপনি দেখেন, যখন বর্ডারে হত্যা করা হয় তখন কিন্তু প্রতিবাদ আসে, বাণিজ্য বৈষম্য এটা নিয়ে কথা আসে। এই যে বন্যা হলো, পানি ছেড়ে দিছে বিনা ওয়ার্নিংয়ে, এটার কথা উঠছে। তো এগুলি, তারপরে ধরেন এই দক্ষিণ এশিয়ায় কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নাই, একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, আমি বলবো না, এক ব্যক্তি শেখ হাসিনা বা তার পরিবারের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, সেই সম্পর্কটা ছুটে গেছে। এখন ভারত, ছোটবেলায় আমরা স্লোগান দিছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস নিপাত যাক।
এবং তাদের যে সম্প্রসারণবাদী আচরণ, এই কারণে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের সাথে সম্পর্ক ছুটে গেছে। তারা সবসময় আধিপত্য বিস্তার করতে চায়, নিয়ন্ত্রণে রেখে শোষণ করতে চায়, এবং এইটা এখন কিন্তু সম্ভব হচ্ছে না। 5 তারিখে পরিবর্তন তো হয়েছে, সেখানে তো একটা অন্ততপক্ষে স্বাধীন দেশের হিসাবে বেঁচে থাকা, স্বাধীন দেশের আত্মমর্যাদার আকাঙ্ক্ষা কিন্তু এই বাংলাদেশের ভিতরে পুনর্জীবিত হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে দেশ বড়, তার অর্থনীতি বড়, জনসংখ্যা বড়, আমরা না চাইলেও কিন্তু কোনো না কোনোভাবে আমরা বৈষম্যের শিকার হবই। বড় বাড়ি, হ্যাঁ, বড় বাড়ি, বড় সম্পর্ক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ধরেন বাণিজ্য বৈষম্য, আপনি বাণিজ্য বৈষম্যে আমার দেশের পণ্য, বাংলাদেশের পণ্যকে ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে আপনি আটকায় দিচ্ছেন, ভারতে ঢুকতে দিচ্ছেন না। 7 সিস্টারে তো আমি কয়েকটা রাষ্ট্রে গেছি, সাংঘাতিক আমাদের কয়েকটা কোম্পানি বিজ্ঞাপন হয়ে যাবে, নাম বলছি না, সাংঘাতিক ডিমান্ড, হ্যাঁ, অথচ সেখানে যেতে পারছে না, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং, অথচ তার পণ্য অবাধে বাংলাদেশে আসছে। 1, 2, বর্ডার কিলিং, বা চীনের সাথে চুক্তি আছে 1 কিলোমিটারের ভিতরে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, করে না। এখন করে কি, ওই সব কুম্ফু কারাত জানে, চীনেরা বর্ডারে তাদের পাঠায় দেয়, হ্যাঁ, কুম্ফু কারাতি। দেখেন না, লাদাখ একবার হয়েছে, তখন কিন্তু কুম্ফু কারাত করে বরফের ভিতরে ঢুকাই দিচ্ছে সব, এরকম। তারা 1 কিলোমিটারের ভিতরে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে না। আমরা দাবি করি বন্ধু দেশ, অথচ আমাদের দেশের এই 16 বছরে একটা কিলিংয়ের প্রতিবাদ শুনছেন? শোনেন নাই। এখন তো প্রতিবাদ হয়, এখন দেখলে গুলি করে মারে। কেন? বর্ডারে আপনি ধরেন, বিচার করেন, এর গ্রেপ্তার করেন, সমস্যা নেই, হত্যা করবে কেন? হ্যাঁ, এই সব পানির ব্যাপারে আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক নদীর পানি আপনি বাদ দিতে পারেন না, আটকাইতে পারেন, গতি আটকাইতে পারেন না। 54টা রিভার আছে আমাদের দেশের সাথে, হ্যাঁ, এই 54টা রিভার, আপনি আবার 54টা রিভারের কিন্তু রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে ভারত, কিন্তু টাকা এত লাগবে, এই জন্য শুরু করতে পারে নাই। এটা করলে তো আমরা পুরো মরুভূমি হয়। অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই আলোচনাগুলো হয়তো অন্যভাবে আরো আমরা সময় পেলে করব। একটু দেশের আলোচনায় একটু আসতে চাই। ব্যবসায়ীরা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, তারা খুব বিপদে আছে। হয়নি তো আইন শৃঙ্খলা পরিস্থিতি। ধরেন, আপনি যদি দেখেন, এই যে ছাত্ররা যে আপনার 3, 4, 15টা বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্ররা যে একটা থানায়, আপনার ওই উত্তরা একটা হসপিটালে যে আক্রমণ করলো, সেখানে 3 ঘন্টা পরে পুলিশ গেছে, তারপরেও আর্মি, র্যাব যাওয়ার পরে। কারণ এটার যৌক্তিক অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে যে এখনো পুলিশ টমার বাইরে আসতে পারেনি। হ্যাঁ, দ্বিতীয়ত এরকম একটি রিপোর্টও আছে যে সংকটে 460টি থানা। এখন যদি ছাত্ররা যখন আক্রমণ করছে, ওখানে যদি পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেড, রাবার বুলেট ছাড়তো, তাহলে বলতো এরা ফেসিবাদের দোষর, কেস করো, জেলে ঢুকাও। তো ওদের ভয় আছে, মানে গেলেও ঝামেলা, না গেলেও ঝামেলা। এই জন্যে এখন আপনি 100 দিনের উপরে পার দিলেন, আপনি অনুসন্ধান করে কারা প্রকৃত ফেসিবাদীর দোষর পুলিশের, তাদেরকে আপনি জেলে ঢুকাই দিতেন। যারা দুর্নীতি করছে তাদের জেলে ঢুকাই দিতেন, বাকিগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করতেন। বাকি নির্দোষ পুলিশ, 100% পুলিশ তো আপনার ইয়ে নাই, ফেসিবাদের দোষরও ছিল না, করাপশনও করে নাই। হ্যাঁ, এরকম আমার জানা মতে পুলিশ তো, সৎ পুলিশও তো আছে, তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দিতেন সাধারণ, তাহলে তো তার ট্রমার ভিতর থেকে বেরিয়ে আসতো। এখন তো এখনো পুলিশ তো পোশাক পরে ঘুরতে রাস্তায় ভয় পায়, এখনো পায়। কারণ কোনটা কার ঘাড়ে লাঠি দিবে, আগে তো পুলিশ পাঠাইতো, ঘুষও খাইতো, পিটাইতো, বুঝছেন, দুইটাই ছিল। এখন তো ঘুষ খাওয়া কমে গেছে, পিটানো তো ডরে পিটাইতেই পারতেছে না। সুতরাং পুলিশ যতক্ষণ ট্রমার ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনতে পারবেন না। এছাড়া 5 জানুয়ারি 5 তারিখের এই পরিবর্তনের ফলে ছাত্রদের ভিতরেও কিন্তু একটা মনোজগতের পরিবর্তন আসছে। তারাও মনে করতেছে যে বোধহয় প্রেশার দিলেই সবকিছু হয়ে যাবে, যার ফলে দেখেন না মারমুখী হয়ে যায়, কিভাবে পিটায়, নির্দয়ভাবে পোটায়। আপনি দেখেন নাই ওই ডাক্তার হসপিটালে কিভাবে পিটালো? হ্যাঁ, তো এই ছাত্রকে বন্ধুত্ব তাদের
তারপর পিটাচ্ছে। তো তাদের তো কাউন্সিলিং দরকার। তাই সরকার তাদের উপরে ভর করে ক্ষমতা আসছে, সরকারের পক্ষ থেকেই তাদের তো কাউন্সিলিং করা দরকার। দাবি ন্যায্য দাবি মানবে। এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো এত টাকা পয়সাও নাই, ধুমধাম দাবি মানে ফেলবে, পয়সা দিবে কোত্থেকে? এই বাস্তবতার নিরিখে এখন চলতে হবে, আপনি ধুমধাম করে চললে হবে না। অনেক ধন্যবাদ। আমরা এখন যে আলোচনাটা করতে চাই, এই আলোচনাটা অনেকবার হয়েছে, তারপরেও কালের কণ্ঠ শিরোনাম করেছে, একটু আলোচনা করি। পলি প্লাস্টিকে নদীর মরণ দশা। প্লাস্টিক নিয়ে অনেক কথা হচ্ছে, প্লাস্টিকের ব্যবহার করবেন না, কিন্তু বুড়িগঙ্গার নদীর তলদেশটা যদি অনুসন্ধান করা যায়, ওখানে আর মাটি পাওয়া যাবে না, শুধুই পলিথিন পাওয়া যাবে। তাহলে এই যে জীববৈচিত্র্য, মাছের অবস্থা, পানি দূষিত, শুধু বুড়িগঙ্গা না, প্রত্যেকটা নদীর যে অবস্থা, তা নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলি, তা প্লাস্টিক দিয়ে যে নদীরে শেষ করছি, ভবিষ্যৎ কি? এটা সম্ভব, কিন্তু পলিটিক্যাল উইল লাগবে, এবং এখানে যতই বলেন শেষ পর্যন্ত শক্তি প্রয়োগও লাগবে। যেমন ধরেন বিএনপি সরকারে থাকার সময় মরহুম শাহজাহান সিরাজ, তিনি কিন্তু পলিথিন বন্ধের ব্যাপারে প্রায় সাকসেসফুল হয়ে গেছিল, পলিথিন চলে গেছিল, কিন্তু শুধু লাস্ট অপারেশনটা ছিল যে পলিথিন যে উৎপাদন হয় সেটাকে বন্ধ করা। সেই জায়গার পরে সরকারের টেন্ডার চলে যায়। এবারে করছে কি দেখেন, এবারের যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে পরিবেশ মন্ত্রণালয়, তিনি ওই এসি রুমে বসে ঘোষণা দিয়েছেন পলিথিন অত তারিখ থেকে বন্ধ, বিকল্প নেই। বোধ করি একটু বাইরেও যাচ্ছেন, একেবারে এসি রুমে বসেই। আচ্ছা, এসি নেই, নন এসি, আপনি বসে থেকে ঘরে বসে থেকে ঘোষণা দিলে তো হবে, মাঠে যেতে হবে। আচ্ছা, এর পরের ঘোষণা দিল শপিং মলগুলোতে বন্ধ, পলিথিন বন্ধ। এবং শপিং মলে যে বাজার করতে চাই সেই সরকার, এবং সেটার অভিজ্ঞতাটা আমি একটু বলি। শপিং মলে পলিথিন নেই ভালো কথা, কিন্তু এখন শপিং মলে যে ব্যাগটা কিনতে হয়, পাটের ব্যাগটা বা যেটা, সেটার জন্য যে দামটা দিতে হয় সেটাও কিন্তু অসহনীয় না। এইটাই আমি বলতে চাচ্ছি, এখন শপিং মলে যারাই যাচ্ছে কিনতে, তখন ব্যাগের পয়সা এমনি দাম বেশি, তারপরে আবার ব্যাগের দামও দিতে হয়। প্রত্যেকটা 1 পয়সা বাড়তি কিন্তু 1 টাকাও দিতে কেউ রাজি না, ভাবতে হবে। প্রত্যেকটা লোক বেরোনোর সময় সরকারের বিরুদ্ধে মনোভাব দাঁড়ায় যায় যে পলিথিন ব্যাগ করছে, বিকল্প দেয় নেই, বিকল্প দেয় নেই। তো বিকল্প তো দিতে হবে। মানে যেটা বলা হচ্ছে যে আগে পলিথিনটা ফ্রি দিত, এখন ব্যাগটা কিনতে হচ্ছে। এই যে পলিথিনটা, এই যে পরিবর্তনটা, এটা নিতে পারছে না। পলিথিনটা খুবই অল্প দাম, এই জন্য ব্যাগটা এমনিই দিত। এখনো কাঁচা বাজারে যান, পলিথিন দেয়, ছোট বাজারে তো বন্ধ হয় নাই, দেয়। কিন্তু পলিথিন যখন আপনি চটের ব্যাগ বা অন্য কিন্তু বিকল্প কিনবেন, তখন তো দাম বেশি লাগে। হ্যাঁ, আপনার 20 টাকার থেকে 100 টাকা ব্যাগের দাম যায়। হ্যাঁ, তো তখন তো গায়ে লাগে না, গায়ে প্রত্যেকেরই তো এটা যন্ত্রণা হয়। তো এই জন্য বলছি যে পলিথিন তো অবশ্যই, আর তারপরেও আমাদের জাতীয় চেতনাটা দরকার। যেমন আমি বলি, স্কুল থেকে আসার সময় আমার 6 বছরের নাতি, তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমি জানালা খুলছি, একটা চকলেট খাইছে, খোসা যেই ফেলতে নিচে আমাকে হাত ধরছে, আপনার হাত ধরছে, হ্যাঁ, বাইরে ফেলো না, বাইরে ফেলো না। কেন 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 না, বাইরে ডাস্ট ডাস্ট, কোথায় ফেলবো? নিচে ফেলো। এটা পরিষ্কার করবে কে? ড্রাইভার আঙ্কেল করবে। তা আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা লোকের সচেতন হতে হবে যে এই পলিথিন তো হয় না, ডাইলুট হয় না। পলিথিনকে বিদেশেও পলিথিন ব্যবহার আছে, কিন্তু পলিথিনগুলো সব বিনে রাখে, সেফ জায়গায় রাখে, ওখান থেকে নিয়ে এটা রিসাইকেল করা হয়। ওই একই পলিথিন ঘুরতে থাকে, তাতে সমস্যা নাই। সেটাও তো আমাদের এখানে হতে পারে না। এইটি বিকল্প ব্যবস্থা হচ্ছে যে সব জায়গায় পলিথিন আপনার স্তূপ আকারে জমা না হওয়ার আগেই পলিথিনকে রিকভার করা এবং রিসাইকেল করা, ওই পলিথিনকেই রিসাইকেল করা। কারণ হচ্ছে এর চাইতে সহজ, মানে অল্প দামে আপনি বিকল্প দেওয়া কঠিন। তো এখন ধরেন এই যে আপনি বললেন চারপাশের নদী নালা, এমনকি এখন গ্রামেও শুরু হয়ে গেছে, খাল বিল সব পলিথিন। এটা তো পলিথিন গলে না, পচে না। পলিথিন তো এটা একটা ভয়ঙ্কর বিপদ, এবং এটার যে গ্যাস নিঃসরণ হয়, এটা আপনি দেখেন না যে একটা মাছও পাবেন না, ওই কোনো প্রাণী পাবেন না এই ইয়েতে,
বুড়িগঙ্গায়। না, বুড়িগঙ্গায় মাছ আছে, এক ধরনের মাছ আছে, সেটা খাওয়া যায় না। না, সেটা খাওয়া যায় না, সেটা মানুষ খায়। আপনার পানিতে নামেন, ওগুলো ঠোকায় জাল দিলে অসংখ্য মাছ ওঠে। ওটার নাম যেন কি, রাক্ষসে মাছ কি একটা নাম আছে। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে একটি শিরোনাম নিয়ে কথা বলতে চাই। কালবেলা শিরোনাম করেছে ওটিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যবহার। কি ভয়ঙ্কর না? দেখেন, ওটিতে প্রাইভেট যে কলেজগুলা জি এবং মেডিকেল কলেজ, এখানে কিন্তু প্রপার আপনার মনিটরিং নাই। দ্বিতীয়ত, এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠান করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে, সেবার উদ্দেশ্যে না। আপনি দেখেন, আমার নাম বলবো না, আমারই নাতি একটা বিরাট হসপিটালে ভর্তি হয়েছে, কারণ সে ফ্রি চিকিৎসা পায় যে কোনো হসপিটালে গেছে, অকারণে কোনো অসুখ নাই, অকারণে গরুর মতো শোয়া কেন লাগে পড়ালো, তারপরে কেবিনে অনেকদিন রাখলো, রেখে 1.5 লাখ টাকা বিল বানায়। মানে কেবিনে রাখলেই তো টাকা। হ্যাঁ, 5-7 দিন ছেলেটা, বাচ্চা ছেলে 8 বছরের বয়স, না খেয়ে রইলো, খালি স্যালাইনের উপর রাখলো। শেষে ডাক্তারের মন্তব্য যে আমি অনুমান করেছিলাম, এইটা অনুমান করেছিলাম, বললাম যে না, আপনাকে বোধহয় টার্গেট দেওয়া আছে, মাসে এত টাকা ইনকাম করতে, কিছু জবাব দেয় নেই। তো এই জন্য আমি বলছি যে বড় ছোট বলেন, হ্যাঁ, আমাদের বড় হসপিটালে মোজাম্মেল হক প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, সাংবাদিক, ভুল চিকিৎসা করে মেরে ফেলছে, ভুল চিকিৎসা। হ্যাঁ, আরও আমি জানি যে আমাদের এক সাংবাদিকের গল ব্লাডারের পানি বের করতে পারে নাই, তাকে অলমোস্ট ডেড ঘোষণা করছে। অনেক কিছু, আমার জিহ্বায় ঘা হয়েছে, কয় ক্যান্সার হয়ে গেছে, বাইরে গেছে, কয় টিপ দিয়ে, কয় নো ক্যান্সার। আপনি কত উদাহরণ চান? এই জন্য বলছি যে খুব আমাদের স্বাস্থ্য সেক্টরটা খুবই ঝুঁকিপূর্ণ, অনেক, এবং মনিটরটা জরুরি দরকার। অনেক ধন্যবাদ। আশা করছি আমরা যে আলোচনা করলাম, সংশ্লিষ্টরা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি। তার কারণ চিকিৎসা, ডাক্তার এবং এই জায়গায় মানুষ গেলে আগে স্বস্তিটা পেতে চায় যে আমি স্বস্তিতে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে শেষে যে আলোচনাটি করলাম, সেই আলোচনাটি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা এবং চিকিৎসক, এটি আমাদের অনেক আস্থার জায়গা। এই আস্থার জায়গাটা যেন নষ্ট না হয়। আজকে বিজয়ের মাস শুরু, শুভেচ্ছা জানাচ্ছি আবারও। ভালো থাকবেন।